Rangsakni takoksong bukoksong norok tai tongo tabuk TMB News and Entertainment Channel. খুলুমখা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের এই শারদ উৎসবের অন্তিম লগ্নে উৎসবের আবহ এখনো আছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে অত্যন্ত একটা উদ্বেগজনক পরিস্থিতিতে অনুন্নপায় হয়ে আমরা আজকে কিছু বিষয়ে যে সমস্ত কারণে আজকে ত্রিপুরা রাজ্যের ৪২ লক্ষ মানুষ অতিষ্ঠ সে বিষয়গুলো অবতারণা করতে বাধ্য হচ্ছি এবং তার উপরে ভিত্তি করে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করতে চাইছি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা জনগণের কাছে এই বিষয়গুলো আমরা তাদের সামনে তাদের বিবেচনার জন্য এবং তাদের সহযোগিতাও এই ক্ষেত্রেতে প্রার্থনা করে আমাদের বক্তব্য রাখতে চাইছি বিষয়গুলি হলো এ রাজ্যে বিজেপির নেতৃত্বে প্রথমে আইপিএফটি পরবর্তী সময়েতে ত্রিপুরা মথা এই ত্রিদলীয় জোট সরকার কায়েম হবার পর যাচ্ছে দিন সুশাসন মডেল ত্রিপুরা গড়ার নামে এ রাজ্যের শুধু অর্থনীতি না সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিকও যা কিছু এই রাজ্যের ইতিবাচক বা বিগত ৭.৫ দশকে গড়ে উঠেছিল সারা দেশের মধ্যে অনন্য হিসাবে তা স্বীকৃতি পেয়েছিল আজকে সেগুলোকে সব পেছনের দিকে ঠেলা দেওয়া হচ্ছে একটা অরাজক পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে আমি ৭.৫ বছরে ফিরিস্তি দিতে চাইছি না যে অর্থনৈতিক যখন সব দিক থেকে তার একটা মানে বেসামাল বা ভেঙে পড়ে তার সাথে সামাজিক শৃঙ্খলা রাজনৈতিক শৃঙ্খলা সবগুলো যদি মানে একদম চুরমার হয়ে যায় তার বহুমুখী অবক্ষয় সমাজ জীবনে প্রতিদিন প্রতিনিয়ত তা মানে সমস্ত সংখ্যা ছাপিয়ে অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে তার প্রতিফলন করতে থাকে যার বিরূপ মানে প্রতিক্রিয়া বা বিরূপ ফল সমাজের বা আমাদের রাজ্যের এই সংখ্যার সমস্ত অংশ মানুষের মধ্যে পড়তে শুরু করেছে পড়তে বাধ্য হয় আমি এই কটা দিনে যে এই বহুমুখী অপরাধগুলোর শুধু কয়েকটা দিক বলছি প্রথমত হলো অ্যাট্রোসিটিস আপন উইমেন নারীদের উপরে যে ধরনের জঘন্য পাশবিক ঘটনাগুলি ঘটছে আর এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য শাসক দলের তরফ থেকে যে ধরনের নক্কারজনক ভূমিকাগুলি আমরা প্রত্যক্ষ করছি প্রথমত গত ১৯ সেপ্টেম্বর উদয়পুর মহকুমার মির্জাতে সেখানে একজন মহিলাকে এই শাসক দলের দুর্বৃত্তরা দলে বলে প্রথমত তার স্বামীকে গুরুতর আহত করেছে স্বাভাবিক স্বামী যখন আক্রান্ত হন যে কোনো স্ত্রী তিনি এগিয়ে আসবেন এবং তার মানে জীবনকে তার আত্মরক্ষাকে বাজি ধরেও আসবেন তিনি এসেছিলেন সে মহিলা খুন হয়েছে কারা সে খুনি সব শাসক দলের অন্যান্য সমস্ত ক্ষেত্রে যেরকম হয়
এটা নেশাদ্রব্য পাচারের ক্ষেত্রে হোক, সীমান্ত পাচারের ক্ষেত্রেতে হোক, বিরোধী রাজনৈতিক দলের যে এই পার্টি অফিস ভাঙার ক্ষেত্রেতে হোক, বা যে কোনো ধরনের অপরাধ, এই ক্ষেত্রেও তাই দেখা গেল। তার দুদিন বাদে যখন বিধানসভার অধিবেশন বসল, বিধানসভার দ্বিতীয় দিন, সম্ভবত 19 তারিখে শুক্রবার, 20 তারিখ ছিল শনিবার, এই 21 তারিখ রবিবার, 22 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, 23 তারিখ সেই অপরাধী, যার যে সোনার টুকরো ভাতিজারা এই মহিলার প্রাণহানি ঘটালো, পুড়িয়ে মারল, আমাদের রাজ্যের বিধানসভার সবচেয়ে যিনি বর্ষিয়ান এবং মন্ত্রীও, তিনি সারা ত্রিপুরাজ্যবাসীকে ক্যামেরার সামনে দেখাচ্ছেন। হয়তোবা যারা আপনারা ক্যামেরা নিয়ে গেছেন, আপনারাও আতঙ্কিত হয়েছেন যে আপনার যে ভ্রাতুষ্পুত্ররা এরকম একটা ঘটনা করলো, আপনাকে আমরা শ্রদ্ধা করি। তিনি সেভাবে পুলিশের কাছে বার্তা দিচ্ছেন, না না, এগুলি সমস্ত এমনিই সাজানো ঘটনা, এদের তারা কেউ দায়ী না। অবসর অনেকগুলো ঘটনা ঘটে, সবটা বলছি না। দ্বিতীয় ঘটনা কতটুকু নারকীয় হতে পারে, কতটুকু পাশবিক হতে পারে, উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পদ্মবিল, এটা উত্তর পদ্মবিল নামে একটা গ্রাম পঞ্চায়েত আছে। সেই গ্রাম পঞ্চায়েতের একটা 14 বছরের একটা শিশু কন্যা, 14 মাসের, তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে তার শিশুর মা, আত্মীয় পরিজনরা খুঁজছে, পাওয়া যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে সন্দেহ হবে যে ব্যক্তি ফুসলিয়ে নিয়ে গেছে সেই কিছু করেছে, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে পালিয়ে গেছে। একদিন বাদে সেই শিশুকন্যা, মাত্র 14 মাসের, তাকে একটা কাদায় তাকে মেরে তাকে পুঁতে রেখে পালিয়ে গেছে আসামে। খবর জানাজানি হওয়ার পর যদিও সেই যে পাষণ্ডকে জনগণ ধরেছে, তারপর পুলিশের কাছে সুপোর্ট করেছে। তৃতীয় ঘটনা, গত 14 অক্টোবর একজন 72 বছরের মহিলা অমরপুর মহকুমার তৈদুতে, তার উপরে বলাৎকার করার পর তাকে খুন করা হয়েছে। হ্যাঁ, এই ঘটনাগুলিতে যারা যুক্ত, জনরোষে, জনগণের চাপে এদের কয়েকজনকে বা ভালো অংশের যারা একিউজ, তাদেরকে ধরা হয়েছে। এরকম অন্যান্য ঘটনার ক্ষেত্রেতে গত 7.5 বছরে হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেতেই আমরা দেখি না যারা এরকম অপরাধী তাদের যে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়েছে, বরঞ্চ বেকসুর খালাস হয়েছে। কেননা তাদের একটাই গুণ, তারা শাসক দলের কেউ কেটা। এদের অনেকেরই ছবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী, বিধায়ক, নেতাদের, তাদের সাথে এই সমস্ত দেবতুল্য লোকদেরকে দেখা যায়। স্বাভাবিক, পুলিশের তদন্ত আর এগোয় না। এ সম্পর্কে আমাদের বক্তব্য একসাথে আসছি পড়ে। দ্বিতীয় ঘটনা, আমার মনে হয় স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে যে এরকম ঘটনা কোথাও হয়েছে যে ত্রিপুরাজ্যের মধ্যে এর আগের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, তার সময় থেকে স্লোগান তিনি এই মানে কি এটাকে চাওর করে দিয়ে গেছেন, নেশামুক্ত ত্রিপুরা করবেন।
তার উত্তরসূরি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ প্রায় প্রতিদিন বলেন। কেউ জিজ্ঞেস করলেও বলেন, না জিজ্ঞেস করলেও বলেন নেশামুক্ত ত্রিপুরা, উজ্জ্বল ত্রিপুরা, কত রকমের। কিন্তু একই সাথে দেখা যায় বিধানসভাতে অবধি প্রশ্ন উত্তর এসছে লিখিতভাবে, দেখা যায় কোনো একটা সময়েতে আমি প্রশ্ন করেছিলাম যে ত্রিপুরা পুলিশকে প্রতিদিন গড়ে নাকি প্রায় ৭৯,০০০ গাঁজা গাছ কাটতে হয়েছে, যে পিরিয়ড আমি দিয়েছিলাম সেই পিরিয়ডে। আর কখনো রেল স্টেশনে, কখনো বাস স্টেশনে, কখনো এই ধর্মনগর থেকে, এই আসাম থেকে ত্রিপুরার যে সমস্ত ট্রাক আসে, গাড়ি আসে বা এখান থেকে যায়, বাইরে থেকেও আসে, ভেতর থেকেও যায়, ত্রিপুরা থেকেও অন্য রাজ্যে যায়। নেশা সামগ্রী সবগুলো নাম আমি জানিও না, আপনাদের পত্রপত্রিকাতে উঠে সেখান থেকে আমরা একটু কতগুলো শব্দ মোটামুটিভাবে একটু মুখস্থ হয়ে গেছে, ব্রেনে গেঁথে গেছে। কি ইয়াবা, কেউ বলেন শুকনা, কেউ বলেন তরল, এবং এগুলোর দাম লাখের নিচে কোনোটা, লাখ, কোটি কোটি কোটি, এগুলো হচ্ছে ইতে। এখন গত 16 তারিখে জিরানিয়া রেল স্টেশনে একেবারে 2 ওয়াগন ভর্তি এই নেশাদ্রব্য এসছে। আবার আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে উঠল, তার 2 দিন বাদে, এই 3 দিন বাদে 19 তারিখে আবারও আরেকটা ওয়াগন এসছে। তাহলে 16 তারিখ প্রথম ঘটনা, আজকে হলো কত তারিখ? 22, 16, 17, 18, 19, 20, 21, 22, সপ্তম দিন হলো। 19 তারিখ আরেকটা এসছে, 19, 20, 21, 22, 4 দিন হলো। ভারতীয় রেলে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি এরকম কোনো কনসাইনমেন্ট আসে, তার গায়ের উপরে লেভেল থাকে। এখন ডিজিটাল যুগ, সেই সোর্স থেকে যারা প্রেরক, তারা যেমন এখানে এই রেলওয়ে হেডেও এবং যারা এখানে রিসিভ করবে তাদের কাছেও এগুলোর ইনভয়েস পাঠাবে, এবং রেলের ওয়েবসাইটেও এগুলো দেওয়া হয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের খুবই দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে পুলিশ রাষ্ট্রপতি কালার্সে সম্মানিত হয়েছিল, সারা দেশে একটা সময় তার নাম কুড়িয়েছিল, প্রশংসিত হয়েছিল। তাদের অনেকেই এখনো আছেন, রিটায়ার্ড হননি। সেই পুলিশ আজ পর্যন্ত এই 7 দিন হয়ে গেল কোন ট্রান্সপোর্টের নামে বা কোন লজিস্টিক্সের নামে কি পরিমাণ কি কি জিনিস এসছে জনগণকে জানাতে পারলেন, অথচ ওনারা আরো কত কিছু প্রকাশ করে দেন। তো এই ঘটনায় কি প্রমাণিত হয়? এরকম কদিন আগে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের 16 কোটি টাকা উধাও হয়ে গেল, সেরকম কেউ ধরা পড়ল না। একজন শুধু সন্দেহভাজন ইয়েতে ব্যাংকের একজন মহিলা কর্মচারী বোধহয় গ্রেপ্তার হয়েছেন। কিন্তু কারা, তিনি হয়তো যোগ সদস্যে আছেন বা নাও থাকতে পারেন, এটা বিচারে প্রমাণিত হবে। কিন্তু কারা টাকাগুলি নিয়ে গেছেন, সেই কর্মচারী হয়তো সহযোগিতা করেছেন, কিন্তু কারা টাকা তুলেছেন পুলিশ হদিশ করতে পারছে না। এরকম এটা সিমেন্টের গোডাউনেই হোক, চিনির গোডাউনেই হোক, চাউলের গোডাউনে হোক, প্রতিদিন প্রতিনিয়ত কোটি কোটি টাকার সামগ্রী পাচার হচ্ছে, লুট হচ্ছে, বেহদিশ হচ্ছে। এবং এতে লাভবান কারা হচ্ছেন? তৃতীয় যে ঘটনায় বলছি, যে এক শ্রেণীর মানুষ, তারা আগে প্রবাদ ছিল
যে আঙ্গুল ফুলে কলা গাছ এখন আঙ্গুল ফুলে হিমালয় হয়ে যাচ্ছে। এবং গর্বের সাথে বুক ঠুকে একজন মন্ত্রী মহোদয় বলছেন যে আমরা তো এগুলা নিয়ে থাকি কন্ট্রাক্টরদের কাছ থেকে, সাপ্লাইয়ারদের কাছ থেকে, বেনিফিশিয়ারিদের কাছ থেকে। এটা ওপেন সিক্রেট, এটা ওপেন সিক্রেট। এটা কি? এটা আমাদের প্রাপ্য, আমাদের অধিকার। এবং তাদের শুধু সেই সমস্ত নেতা মন্ত্রীরা না, তাদের সাঙ্গপাঙ্গ এবং শাসক দলের মধ্যে এরকম আরো কিছু লোক আছেন, সংখ্যায় খুব বেশি না। 18-র পর শুরুতে বহু যুবককে আকৃষ্ট করেছিলেন, এদেরকে বাইক বাহিনীতে যোগদান করিয়ে তাদের দিয়ে বহু অপরাধ করিয়েছেন। এখন সে সংখ্যা কমে গেছে, এরা চিনে ফেলেছে। কিন্তু অল্প সংখ্যক সংবিধান বহির্ভূত সাংঘাতিক ক্ষমতাবান কিছু লোক, তারা পিডব্লিউডি অফিস কন্ট্রোল করে, তারা রেলওয়ে স্টেশন কন্ট্রোল করে, তারা থানা কন্ট্রোল করে, তারা ব্লক কন্ট্রোল করে, তারা আরো অনেক গুরুত্বপূর্ণ অফিস কন্ট্রোল করে। এবং এদের বক্তব্যের মধ্য দিয়েই এই যে অপশক্তি, সংবিধান বহির্ভূত শক্তি ভাবে জনগণের টাকা যে লুট করে নিয়ে যাচ্ছে, এটা প্রমাণিত হয়। এক সাংসদ তিনি বলছেন 22,500 কোটি টাকা এনেছি, বারবার বলছেন 22,500। ত্রিপুরা যে এমন রাস্তা হবে 15-20 বছর কোনো মেরামতি লাগবে না। এখন হাইওয়ে, স্টেট হাইওয়ে, রুরালওয়ে সব জায়গাতে খানাখন্দ। এই আপনারা লিখেছেন পত্রিকা, কোন ইয়েতেও জানি, গন্ডাছড়া মহকুমাতে না কোন মহকুমাতে জানি, একজন দরিদ্র জুমিয়াকে ভালুকে কামড়িয়েছে। খবর পাওয়ার পর অ্যাম্বুলেন্স গেছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। হাইওয়ের এই অবস্থা খারাপ, তো গ্রামের অবস্থা তো কি হবে? কিন্তু টাকা তো আসছে। এই টাকা কোথায় যাচ্ছে? এই টাকায় 2তলা, 3তলা, 4তলা বাড়ি, শহরের নামে বেনামে ফ্ল্যাট, বহু জায়গাতে প্লট, এবং পেট্রোল পাম্প। আর এগুলো হলো দেখা, অদেখা তো কত জানি না, আমাদের সে চোখ নেইও। তো আবার এগুলি সম্পর্কে যখন জনগণ অভিযোগ করে, শুধু আমরা না, এখন ত্রিপুরাজ্যের মধ্যে একটা যুগ শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার। এবং ঘটনাচক্রে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার ত্রিপুরাজ্যের মধ্যে তৈরি হয়েছে এই 17-18 সাল বা 18-র আগে ভারতীয় জনতা পার্টি এখানে তাদের কাজকর্ম শুরু হওয়ার পর। স্বাভাবিক, তাদেরকে বহু স্বপ্ন দেখিয়ে এই কাজে যোগদান করেছেন। না, আমি তাদেরকে খারাপ বলবো না। দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বড় বড় নেতারা যদি এসে বলেন তোমরা এই কাজটা করো, রাজ্যটাকেও, রাজ্যের উন্নতি হবে, তোমাদের উন্নতি হবে। এখন সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটাররা এখন কেউ কেউ এখন এগুলো নিয়ে সমালোচনা করছেন, মুখ খুলছেন। তখন তাদের উপরে আক্রমণ নেমে আসছে, এদের বিরুদ্ধে কুৎসা, ট্রলিং। আর আমরা যারা বিরোধী দল, আমাদের তো জনগণের ভাষা বলতেই হবে, হচ্ছেই। কাজেই এই যে চরম একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার আর কোনো অবশিষ্ট নেই। দুর্নীতি, বেলাগাম, নারী নির্যাতন সীমাহীন, অর্থনীতি সম্পূর্ণ ভঙ্গুর। আর এই অবস্থার মধ্যে সামাজিক অবক্ষয় এমন জায়গায় পৌঁছেছে, কাজে তার বিরুদ্ধে আমরা আগামী 24 তারিখ, এটা আমাদের প্রাথমিক
যে এই তিনটা ঘটনাকে বাছাই করে আমরা একটা আন্দোলনে আমরা যাচ্ছি। 24 তারিখ থেকে 31 তারিখ অবধি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের বিক্ষোভ প্রদর্শন হবে। আমাদের দাবিগুলি হলো যে মিডিয়ার সামনে যে মন্ত্রী মহোদয় যিনি বুক ফুলিয়ে এই উৎকোষ গ্রহণ করার, সোর্স মানি থেকে টাকা নেওয়ার, অবৈধভাবে বড় লোক হওয়ার সম্পর্কে গর্ব করে বলছেন, আর প্রমাণের কোনো প্রয়োজন নেই, তদন্তের প্রয়োজন নেই, মন্ত্রী নিজেই তার সাক্ষী। অবিলম্বে এই মন্ত্রী মহোদয় যিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে তা লঙ্ঘন করেছেন তাকে বরখাস্ত করতে হবে। 2, জিরানিয়া ঘটনার সাথে যুক্ত সকল অপরাধী কারা? যে লজিস্টিক্সের নামে বা ট্রান্সপোর্টের নামে জিনিস এসছে, এটা পুলিশের কাছে জলবাদ। সেখানে এগুলি খোঁজ খবর করতে গিয়ে যে সমস্ত পুলিশ অফিসাররা কোনো ভূমিকা গ্রহণ করছে না তারাও যুক্ত। এবং কান টানলে মাথা আসবে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ এখন এটা পরিষ্কার। এই গত 16 তারিখে যে ওয়াগন ধরা পড়েছে এটা নতুন না, আরো বহু 16 তারিখে এরকম ওয়াগন এসছে কিন্তু ধরা পড়েনি। তার সাথে যুক্ত এটা যে দলেরই হোক, যারা অপরাধী তারা, আর যারা আড়াল করতে চেষ্টা করছে, আরক্ষা দপ্তরের মধ্যেই হোক, আবগারি দপ্তরের মধ্যেই হোক, রেলওয়ে দপ্তরের মধ্যেই হোক, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত আইনে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সাথে স্লোগান না, জনগণের টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, দৃশ্য দূষণ করে, এই পুজোর সময়তে যেরকম ভাবে মন্ত্রীদের ছবি ছাপিয়েছে, দৃশ্য দূষণ করা না, সত্যিকারের এই যে নেশা ব্যবহার, নেশা পাচার, নেশা প্রসার বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। 3rd হলো যে আমরা 3টা ঘটনা উল্লেখ করেছি, ঘটনা তো আরো অনেক, শিশু এবং নারীদের উপরে। অন্তত এই 3টা ঘটনায় অপরাধীরা বা তাদের একটা ভালো অংশ ধরা পড়েছে। মির্জার ঘটনা, ধর্মনগর উত্তর পদ্মবিলের ঘটনা, আর এই কি বলে টৈদুর ঘটনায় তাদের ফাস্ট ট্র্যাক কোর্টে। কারণ আমরা দেখেছি গত 7.5 বছরে একটা অপরাধী শাস্তি নেই। এই যে মোহনপুর, আমাদের জিনিয়াস মন্ত্রীর বিধানসভা এলাকাতে একজন কলেজ ছাত্রীকে শুধু তার উপরে মানে যৌন অপরাধ না, তাকে জীবন্ত দগ্ধ করে মেরে ফেলা হলো, একজন আসামি ধরা পড়েনি। এরকম বহু। কাজেই এই 3টি ঘটনায় যে সমস্ত আসামিরা ধরা পড়েছে বা আরো যারা আছে এদেরকে খুঁজে বের করে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে কঠোর শাস্তি দেওয়ার করতে হবে। আর ওই মা, আমি গেছি সেখানে, অল্প বয়সী মা, বয়স খুব বেশি হলে পরে 19-20 বছর হবে, 14 মাসের শিশুর যে মা, যদিও বিয়ে হয়েছে শিলচরে, এটা কিন্তু ত্রিপুরার মেয়ে। এই মাকে, এই বোনকে অভয়া ফান্ড থেকে এই মহিলাকে সাহায্য করার জন্য, এতে তার মেয়ের যা ক্ষতি হয়েছে এটা ফিরে আসবে না, কিন্তু তারপরেও অন্তত এটা বেঁচে থাকার একটা সামান্য রসদ হলে পাবে, এই ব্যবস্থা গ্রহণ করা হোক। এই হলো মোটামুটিভাবে যে 3টা বিষয়ে আমরা আন্দোলন করতে চাইছি। আগামী 24 তারিখে আগরতলাতে আমরা অবস্থান করব, আর সারা ত্রিপুরা রাজ্যে 31 তারিখের মধ্যে সব কটা জেলা সদর, মহকুমা সদরে এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে এই 3 দফা দাবিতে। এরপরে যদি সরকার টনক না নড়ে তারপরের ব্যবস্থা তারপরে হবে, এটা ছাড়া হবে না।
হ্যাঁ, বন নিয়ে আমাদের অবস্থান হলো যে ইস্যুগুলোতে বন্ধ, এগুলি জনগণের ইস্যু না। সেদিক থেকে প্রথম অন্তত তিনটে ইস্যু তারা বলেছে। একটা হলো যে বিদেশি বিতাড়ন করতে হবে এবং এই জন্য ওই বিহারের দাচে এসআইআর করে তারপরে তাদেরকে বহিষ্কার করতে হবে। হ্যাঁ, বিদেশি অবৈধভাবে আমাদের দেশের মধ্যে অনুপ্রবেশ ঘটুক, আমাদের কাজের ভাগ, জাগার ভাগ এগুলি দখল করুক, কেউ চায় না। কিন্তু বিদেশি বিতাড়ন তো এটা কোনো একটা দল, রাজনৈতিক দল, তারা এই দায়িত্ব নিতে পারে। তার দায়িত্ব কার? ভারত সরকারের। আর নির্বাচন কমিশনের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা কখনোই হয় না। বিহারটা তো রাজনৈতিক উদ্দেশ্যে করেছে। একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু, তারা বলেছে যে ত্রিপুরা মথার সাথে ভারত সরকারের যে চুক্তি হয়েছে, এরা বলে ত্রিপুরা অ্যাকর্ড, এডিসি তথা ত্রিপুরার যে সার্বিক উন্নয়নে, এটা কেন কার্যকরী হয় না। থার্ড বলেছে এই কোনটা জানি, 125তম সংবিধান সংশোধনী বিল, এটা আজকে 8 বছর ধরে পার্লামেন্টে হিমঘরে সেখানে ঢুকিয়ে রেখেছে। আমি বলবো এই ইস্যুগুলি তো মথা এবং বিজেপির পারিবারিক ইস্যু। মথার সাথে বিজেপির সেই 2023-এর অপ্রকাশ্য আতাত, কি লক্ষ্যে? তোমাদেরকে সরকারে নিয়ে আসবো আমরা, তোমরা 42টা সিটে দাঁড়াও, জেতার আশা না থাকলেও। তাই করেছে, নতুবা আজকে এই সরকার থাকার কথা ছিল না। অঙ্ক পরিষ্কার। তারপর ত্রিপুরা মথা সাথে চুক্তি, কারণ সেই অপ্রকাশ্য চুক্তি করার পর মথার এমএলএরা মন্ত্রী হতে পারছিল না। একটা দেখাতে হবে, লোক দেখানো। চুক্তি হয়েছে, 6 মাসের মধ্যে নাকি রূপায়িত হবে, আজকে বছর পেরিয়ে যাচ্ছে। তো তোমাদের পারিবারিক ব্যাপার। 3, 125তম সংশোধনী বিল কে আটকে রেখেছে? বিজেপির সরকার, মোদী সরকার। এটা স্ট্যান্ডিং কমিটি যারা ছিল, আনন্দ শর্মার নেতৃত্বে কংগ্রেসের এমপি, তারাও রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন। যে 4টা রাজ্যে ডিসি, রাজ্য সরকারগুলো রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন। এখন শুধু পার্লামেন্টে পেশ হলেই এই বিলটা পাশ হবে। এই বিল পাশ হলে পরে আমাদের ত্রিপুরা ট্রাইবাল এডিসি, আরো 9টা এডিসি সহ তার কিছু লেজিসলেটিভ পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার ইত্যাদি আসবে। তো কে আটকাচ্ছে? বিজেপি সরকার। আর সে বিজেপির সাথে ত্রিপুরা মথা একই সংসারের স্বামী স্ত্রীর মতো তারা। তাহলে তোমার পারিবারিক ব্যাপার, তার জন্য ত্রিপুরার যে জনগণ ভুগবে কেন? কেন মিছি এই বন ডেকে হয়রান করবে? কাজে আমাদের এই আস্থা আছে ত্রিপুরাজ্যের মানুষ এই যে কি বলে যুক্তিহীন এই বনকে, যে ত্রিপুরা মথা এবং বিজেপি তাদের জনবিচ্ছিন্নতা কাটানোর জন্য, লুক দেখানো, দু দলের মধ্যে একটা বিরোধ, এটা লড়াই ভাব দেখানোর জন্য এই বন ডেকেছে, এটা কেউ সমর্থন করবে না এবং তার মধ্যে কোনো যুক্তি নেই। হ্যাঁ, আমরা চাই 125তম সংবিধান সংশোধনী বিল পাস হোক, আমরা এই ক্ষেত্রে চ্যাম্পিয়ন। কিন্তু এই নাটক করার কোনো প্রয়োজন নেই। এই নাটক করে শুধুমাত্র ত্রিপুরাজ্যের মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছু নয়। এতে ট্রাইবেল, নন ট্রাইবেল বা সারা ত্রিপুরাজ্যের মানুষের কোনো লাভ হবে না।
ইনার লাইন পারমিট ইস্যুতে যেটা তারা দাবির মধ্যে একটা ইনার লাইন পারমিট, এটা তো আপনাদেরও এক সময়ের প্রতিশ্রুতি ছিল। না তো এই দাবি সনদে ইনার লাইন পারমিট কথা শুনিনি তো। আছে। না, আমার ইয়েতে নেই। না, ইনার লাইন পারমিট নিয়ে তো হ্যাঁ আমরা আলোচনা করেছি, কিন্তু সেই সময়তে ভারত সরকার, ইন্দ্রজিৎ গুপ্ত তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এখানে এসেছেন এবং এখানে এসে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে না, ত্রিপুরাজ্যের ভৌগোলিক এবং সামাজিক যে বিন্যাস, এই ভৌগোলিক এবং সামাজিক বিন্যাসের মধ্যে থেকে ইনার লাইন পারমিট অরুণাচল প্রদেশ বা ওই মিজোরামের মতো এখানে সম্ভব না। তার বিকল্প তোমরা দাবি করা, সেই বিকল্প আমরা দাবি করেছি। সেই বিকল্প দাবি অনুসারে 125তম সংবিধান সংশোধনী বিল এসছে, এটা পাস হোক, আমরাও চাই। কিন্তু তোমরা একসাথে ঘর করবে, সেখানে সরকার থেকে উইথড্র করার প্রশ্নে না, এও বললো আমরা আছি একসাথে, তখন তোমরা ভাই ভাই। আর এখানে এসে জনগণকে হয়রানি করবে, এটা তো হয় না, এটা তো এক ধরনের হঠকারিতা। এই যে বারবার বলা হচ্ছে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে, এটা কি সিপিআইএম কিভাবে দেয়? আমি তো আবারও বলছি, এটা তো পারিবারিক ব্যাপার, স্বামী স্ত্রীর ঝগড়া, সকালে ঝগড়া, বিকালে আবার মানে মিঠে মিঠে ভাব, তো এই তো। আচ্ছা, আর মুখ্যমন্ত্রীর জনসভায় বাধা দান বেলবাড়ির কুমকিয়া বাজারে, কি বলবেন? একই আজকেও নাকি হয়েছে, একই ঘটনা। আবার মুখ্যমন্ত্রী থাকলে পরে গিয়ে মিষ্টি খাবে, গিয়ে কোলাকুলি হবে। এখানে একটা অভিযোগ আছে বিজেপি সরাসরি মথাকে দায়ী করেছে আজকের এই হামলার পেছনে। না, ওটা তো বিজেপি দায়ী করেছে। বিজেপির কিছু শিখি আদুলি নেতারা গিয়ে খুশবাও এখানে গিয়ে বসে বসে কথাগুলি বলে, কিন্তু উপরে তো তারা এক, উপর তলার মধ্যে তো কোনো বিরোধ নেই। কিছুদিন আগে প্রত্যুত কিশোর দেববর্মন বলেছিলেন যদি তিপ্রামথা সাপোর্ট তুলে নেয়, তবে তিপ্রামথার পরেই এডিসি এলাকায় সিপিআইএম তৃতীয়, কংগ্রেস চতুর্থ স্থানে চলে যাবে বিজেপি। এটা ওনার হিসাব নিকাশ, এই হিসাব নিকাশের সাথে আমরা চলি না। আমাদের হিসাব নিকাশ ত্রিপুরাজ্যের মধ্যে শান্তি এবং শান্তিপূর্ণ পরিবেশে যদি রাজনৈতিক দলগুলার তার সংগঠন, রাজনৈতিক কর্মকাণ্ড করার সেই বাতাবরণ তৈরি হয় এবং সেই পরিবেশে ভোট হয়, কি এডিসি কি নন এডিসি, সিপিআইএমই 1 নাম্বার, আর বাকিরা সব 10 নম্বরের পেছনে। স্যার, আমার একটা দুইটা ছোট প্রশ্ন। আপনি সমগ্র ত্রিপুরা রাজ্যের কথা তুলে ধরেছেন, যেহেতু একই সংসারে দুজন বলছে মথা এবং বিজেপি, কিন্তু মথার একটা বক্তব্য যে এডিসি কোনো উন্নতি হয়নি, মানুষের অনাহারে মরছে, তাদের সমগ্র যে ফ্যাসিলিটি পাওয়ার কথা সেগুলো জনসাধারণ পায়নি। উল্টা দিক থেকে আবার বলছে বিজেপির যারা আছে, এটা তো আমরাও বলছি। মথা কেন বলছে? মথা তো কথা আগে স্বীকার করতো না। দাবির মধ্যে নাই তো। হ্যাঁ, না, এটা ঠিক আছে, মথা বলছে এখন, কিন্তু মথা কি বলেছে? এই যে গত 2021-এর এডিসি নির্বাচনের প্রাক্কালে তাদের জনসভার, এখন তো ডিজিটাল যুগ, সব আর্কাইভে আপনাদের কাছেও থাকবে, কি বলেছে? 150 দিনের মধ্যে 23,000 নাকি রাধাচরণ বাবুরা ব্যাকলগ করে গেছে সেই চাকরি। 150 দিন, 150 ডেজ দেবে। 6,000 পুলিশ নিয়োগ করবে। এডিসি থেকে গ্রেটার ত্রিপুরা লেন হবে এবং এরা নাকি বহুত কিছু করেছে। তো এখন কেন বলছে কথাগুলো? আমরাও তো বলছি যে এডিসি, হ্যাঁ, এডিসির জন্য প্রাপ্য ন্যায্য যে অর্থ পাওয়া, এটা মানিক সাহার গভর্নমেন্ট বা দিল্লি বিজেপির এরা দেয় না, কিন্তু যেটা দিচ্ছে সেটা কে খাচ্ছে? সব তাদের ইএম, এবং সেখানেও সংবিধান বহির্ভূত লোক, সাবজোনাল জোনালে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, এদের বাসুহারা সরকারিভাবে 10-12 হাজার, আর
বেসরকারিভাবে তো, এবং প্রত্যেকের গাড়ির সামনে 22-23 লাখ টাকা দামের গাড়ি বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান। তো কি করে এডিসির উন্নতি হবে? রাঘব বোয়ালরা তো সব খেয়ে ফেলছে। এডিসির কর্মচারী যারা পেনশনে যাচ্ছে তারা পেনশনের বেনিফিট গুলো পাচ্ছে না, তাই তো। হ্যাঁ, এই বিষয়ে কি কেন এমন হচ্ছে? তাই যে বরাদ্দ সেখানে যাচ্ছে বেতন ভাতা খাতে, কেননা ডেভেলপমেন্টের কাজ হয়তোবা হয় না, সেই ফান্ড নেই, কিন্তু কর্মচারীদের বেতন ভাতা তার সাথে হলো পেনশন, এটা কিন্তু কমিটেড এক্সপেন্ডিচার। এডিসি বা নন এডিসি বা সরকার এই ক্ষেত্রেতে বঞ্চিত হওয়ার কথা না, কিন্তু বর্তমান এই ত্রিপুরামথা পরিচালিত এডিসি এরা আইন কানুন নিয়ম শৃঙ্খলা মানতে প্রস্তুত না, ওইগুলোর সমস্ত লুট করে খেয়ে যাচ্ছে। কিন্তু রাজ্য সরকার তার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই যে এডিসির যে এই হিমালয় সম এই দুর্নীতি, এটা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করার, যে সমস্ত আধিকারিকরা এই রাজনৈতিক নেতৃত্বের অঙ্গুলি হেলন এগুলো করছে, এদেরকে সাসপেন্ড করা, বুক করা কিছুতে হচ্ছে না। কারণ দুই দলেরই কম্পিটিশন, তোমরা এডিসি লুট করে খাও, আমরা রাজ্য সরকার লুট করে খাই, কাজে তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি, দুটোর মধ্যে এই কম্পিটিশন চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। So, thank you.